মুরগা গ্রামে নির্মলা তার নাতনি নীলার সাথে থাকতো। নির্মলার এক টুকরো জমি ছিল, যেখানে চাষ করে সে তার সংসার চালাতো। নির্মলার কাজে নীলাও তাকে সাহায্য করত। তাদের দুই ঠাকুমা ও নাতনির দিন বেশ ভালোই কাটছিল। ঠাকুমা ও ঠাকুমা, এবার জমিতে কি রোপণ করবে গো? ভাবছি এবার তরমুজ চাষ করব। তরমুজ চাষে অনেক লাভ হয় আর কষ্টও কম হয়। তবে তুমি তাই করো ঠাকুমা, আমাদের জমিতে তরমুজ ভালোই হবে, তাই না গো? শোনো ঠাকুমা, এবার তরমুজ বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে তুমি একটা সুন্দর শাড়ি কিনো। তোমার তো ভালো কোনো শাড়িই নেই। ঠিক আছে দাদু ভাই, কিনবো। হ্যাঁ রে নীলা, তোর না সামনে পরীক্ষা? তুই আমার সাথে মাঠে চাষ করতে যাস না? তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। আমি আমার পড়া ঠিক সময় করব ঠাকুমা। আমি পড়াশোনাও করব আর তোমার কাজে সাহায্যও করব। কাজ করলে তো তোর পড়াশোনার ক্ষতি হবে। আচ্ছা ঠাকুমা, পড়াশোনার পাশাপাশি কাজ করলে যে ক্ষতি হয় এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, যারা কাজ করে তারা কি পড়াশোনা করে না? সবটাই নিজের কাছে, বুঝলে? নিজের আগ্রহ থাকলে সব সম্ভব। পাকা বুড়ি একটা, তোর সাথে কথা বলে আমি পারবো না। আয় তো, এবার খেয়ে নিবি। কাল আবার সকাল সকাল জমিতে বের হতে হবে। এভাবেই তাদের দুজনের দিন ভালোই কাটছিল। পরের দিন সকাল হতেই নীলা ও নির্মলা তাদের জমিতে যায় আর দুজনে মিলে জমি তৈরি করে। তারপর জমিতে তরমুজের বীজ রোপণ করে। এরপর থেকেই তারা দুজন মিলে জমির পরিচর্যা করতে শুরু করে। আর কিছুদিন পরেই তাদের জমিতে তরমুজের চারা বের হয়, আর তা দেখে তারা দুজন বেশ খুশি ছিল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। আর বৃষ্টির পানির অভাবে তরমুজের জমির সব গাছ শুকিয়ে যায় এবং পর্যাপ্ত কীটনাশক না পাওয়ায় সে গাছগুলো তাজা হয়ে ওঠে না। নির্মলা ও নীলা যখন তাদের জমির এই অবস্থা দেখে, তারা দুজন ভীষণ দুঃখী হয়ে পড়ে। ঠাকুমা, এবার কি হবে ঠাকুমা? আমাদের সংসার এবার কি করে চলবে? আমাদের সব পরিশ্রম শেষ হয়ে গেল গো। কত কষ্ট করে তরমুজের বীজ রোপণ করলাম, সব কষ্ট শেষ দিদি ভাই। পানির অভাবে সব নষ্ট হয়ে গেছে রে। এখন যে কি করব? তুমি এভাবে ভেঙে পড়ো না ঠাকুমা। ঠাকুমা, ঘরে আর কোনো তরমুজের বীজ নেই? থাকলে আমরা তা আবারও জমিতে রোপণ করতাম। না রে দিদি ভাই, ঘরে তো আর কোনো বীজ নেই। শোন, তুই বাড়ি ফিরে যা। আমি একটু তোর আরতি কাকির বাড়িতে যাই। কিছুদিন আগেও তো ও আমার কাছ থেকে অনেকগুলো তরমুজের বীজ নিয়ে গিয়েছিল। ওর কাছে যদি কোনো বীজ পাই। এই বলে নির্মলা আরতির বাড়ি যায় আর তাকে ডাকতে থাকে। নির্মলার ডাকে আরতি বেরিয়ে আসে। আরে কাকিমা, আপনি এখানে কি মনে করে? আর বলো না গো, পানির অভাবে আমার সব তরমুজের গাছ মারা গেছে। শুনেছি তোমার কাছে নাকি তরমুজের বীজ আছে। তুমি তো আমার কাছ থেকে অনেক কটা তরমুজের বীজ নিয়ে এসেছিলে। আমায় কি তুমি কিছু বীজ দিতে পারবে? আমি জমিতে রোপণ করতাম। এ শুনে আরতি মনে মনে ভাবতে থাকে, বুড়ি আবার আমার কাছে বীজ চাইতে এসেছে। আমি কিছুতেই বুড়িকে বীজ দেব না। কাকিমা, আমার কাছে তো কোনো বীজ নেই। আর আপনি আমাকে যে দুটো বীজ দিয়েছিলেন তা আমি মাছকে খেতে দিয়েছি। ওসব নোংরা বীজ তো আর জমিতে রোপণ করা যায় না। আমার কাছে আর কোনো বীজ নেই। বীজের বদলে বীজ নিতে এসেছেন তো? আচ্ছা ঠিক আছে, এখানে কটা মাছ আছে, এই মাছগুলো নিয়ে যান তো। যে দুটো বীজ দিয়েছিলেন তা আবার চাইতে এসেছেন, এবার এই মাছগুলো নিয়ে বিদায় হন তো। বীজের বদলে মাছ দিলে? মাছ দিয়ে আমি কি করব? আপনি কি করবেন আমি কি করে জানবো? মাছ দিয়ে আমি আমার বীজের ঋণ শোধ করলাম। পারলে এই মাছগুলো জমিতে চাষ করুন। এরপর নির্মলা মাছগুলো নিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে গেল। নির্মলা মাছের ঝুড়ি নিয়ে একটি গাছের নিচে বসে কাঁদতে শুরু করে।
এবার এই মাছ দিয়ে আমি কি করব? সংসার কি করেই বা চালাবো? এসব বলে নির্মলা যখন কাঁদছিল, হঠাৎই সেখানে এক পরী আসে। পরীকে দেখে তো নির্মলা কিছুটা ঘাবড়ে যায়। ভয় পেও না তুমি। তুমি এভাবে কাঁদছো কেন বুড়ি দিদা? কি হয়েছে তোমার? তোমার কি কিছু হয়েছে? এরপর নির্মলা পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি কোনো চিন্তা করো না। এই মাছগুলো নিয়ে নিশ্চিন্তে তুমি তোমার জমিতে রোপণ করো। দেখবে তোমার সংসার ভালোভাবেই চলবে। যাও এখন এই মাছগুলো জমিতে রোপণ করো। এসব বলে পরী সেখান থেকে চলে যায়। আর নির্মলাও পরীর কথা মতো সেই মাছগুলো নিয়ে তার জমিতে রোপণ করে আর বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা নির্মলা ও দিলা যখন তাদের জমিতে আসে, এসে যা দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ঠাকুমা, এ আমি কি দেখছি? এ তো দেখছি আম গাছে মাছ। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কাল জমিতে মাছ রোপণ করেছিলাম, আর সেই মাছ থেকে আম গাছ, আর আম গাছে আমের বদলে মাছ ধরে আছে। এ তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব কিছু ওই পরীর জন্য হয়েছে। শোন দিদি ভাই, এবার থেকে এই মাছ বিক্রি করে আমাদের সংসার বেশ ভালোই চলবে। এরপর থেকে নির্মলা মাছ বিক্রি করে তাদের সংসার চালাতো। আর খুব অল্প সময়ের মধ্যে তারা খুব লাভবান হয়। এদিকে নির্মলার আম গাছে মাছ হওয়ার কথাটা আরতির কানে যায়। সেই সব শুনে আরতি ভাবতে থাকে, এই নির্মলা কাকিমা আমার দেওয়া মাছগুলোই মাটিতে রোপণ করে এত ধনী হয়েছে। আম গাছ থেকে মাছ বিক্রি করছে। আমাকেও এবার মাছ রোপণ করতে হবে, তাহলে আমিও কাকিমার মতো অনেক বড়লোক হয়ে যাব আর আমার পুরো জমিতে সব মাছ রোপণ করব। এই বলে আরতি অনেক মাছ কিনে আনে আর সে মাছগুলো তার জমিতে রোপণ করে আর মাছের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দিনের পর দিন পার হয়ে যায়, সেখানে তো গাছ হয়ই না, বরং সব মাছ পচে গিয়ে দুর্গন্ধ বের হয়। এতই দুর্গন্ধ হয় যে আশেপাশের জমির মানুষ এসে আরতিকে নালিশ করে যায়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! বেশি লোভ করতে গিয়ে আমার আরো লোকসান হয়ে গেল। শান্তিপুর গ্রামে তিথি তার মেয়ে দীপালিকে নিয়ে থাকতো। তিথি অন্যের বাড়িতে কাজ করত। তিথি লোকের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে সে তার সংসার চালাতো। তিথি ছিল খুবই সৎ স্বভাবের। এভাবেই দীপালিকে নিয়ে তিথির কোনো রকমে দিন কাটছিল। মা তিথি, এদিকে আয় তো। কিরে, খাবি কখন রে তুই মা? হ্যাঁ মা, এই তো আমি। তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদেও পেয়েছে। খেয়ে দিয়ে আবার কাজে যেতে হবে। জানোই তো আমার মালকিন ভীষণ রাগী। একটু দেরি হলেই আবার বকাবকি শুরু করবে। এরপর তিথি খাবার খায় আর খাওয়া শেষ হলে তিথি কাজে চলে যায়। আর সারাদিন কাজ করে তিথি সন্ধ্যায় যখন বাড়িতে ফেরে, সে দেখে তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এ দেখে তো তিথি ভীষণ ঘাবড়ে যায়। এ কি, মা এভাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে মায়ের? না, এত না ভেবে আমি বরং মায়ের মুখে জল ছিটিয়ে দেই, তাহলে জ্ঞান ফিরে আসবে। এরপর তিথি জলের গ্লাস নিয়ে আসে আর দীপালির মুখে জল ছেটায়, কিন্তু কিছুতেই দীপালির জ্ঞান ফিরে আসে না। কি সর্বনাশ! কিছুতেই তো মায়ের জ্ঞান ফিরছে না। এখন আমি কি করব? না না, আমি আমার মায়ের কিছু হতে দেব না। আমি আমার মাকে হাসপাতালে নিয়ে যাব। এরপর তিথি দীপালিকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার দীপালিকে দেখে আর তিথিকে বলে, দীপালির একটা বড় অপারেশন করাতে হবে আর তার জন্য অনেকগুলো টাকা দরকার। আপনি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, আমি যে করেই হোক টাকা নিয়ে আসব। এরপর তিথি হাসপাতাল থেকে বেরিয়ে মালকিনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর তিথি তার মালকিনের বাড়িতে যায়। মালকিন, আমার মা ভীষণ অসুস্থ। ডাক্তার বলেছে মায়ের অপারেশন করাতে হবে আর তার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন।
তাই বলছি কি, এই মাস আর আগামী মাসের বেতনটা যদি আপনি আমাকে দিতেন, তবে আমি মায়ের অপারেশন করাতে পারতাম। এ কি রে, এ তো দেখছি মামার বাড়ির আবদার। এ মাসের এখনো 10টা দিনই যায়নি, আর উনি এসেছেন এ মাস সহ আগামী মাসের বেতন চাইতে। দূর হয় এখান থেকে, আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। মালকিন তিথির কোনো কথাই শোনে না, আর তিথিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তিথি অনেকের কাছেই সাহায্য চায়, কিন্তু কেউই তিথিকে সাহায্য করে না। এরপর 2 দিন কেটে যায়, কিন্তু তিথি দীপালির অপারেশনের টাকা কিছুতেই জোগাড় করতে পারছিল না। এতে তিথি ভীষণ হতাশ ছিল। একদিন সে হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তিথি রাস্তার পাশে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে, আর তার কাছে যায়। দিদি ভাই, আমাকে একটু জল খাওয়াবে? কতজনের কাছে একটু জল চাইলাম, কিন্তু কেউই আমাকে একটু জল দিল না, বরং তারা দেখিয়ে সবাই এখান থেকে চলে গেল। এরপর তিথি বৃদ্ধাকে জল এনে খাওয়ায়, আর জল খাওয়ার পর বৃদ্ধা তিথিকে বলে, ঈশ্বর তোর মঙ্গল করবে দিদি ভাই। কিন্তু দিদি ভাই, তোকে এত হতাশ লাগছে কেন? কি হয়েছে তোর? এরপর তিথি বৃদ্ধাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে বৃদ্ধা বলে, দিদি ভাই, আমিও তো গরিব মানুষ, তাই তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষমতা আমার নেই। তবে আমি তোকে একটা জায়গার নাম বলে দিতে পারি, যেখানে গেলে তুই তোর মায়ের অপারেশনের টাকা পেলেও পেতে পারিস। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুমা, তুমি একটু আমায় সহজ করে বলবে? বলছি, শোন তবে। এই গ্রামের দক্ষিণে একটি বড় জঙ্গল আছে। সেই জঙ্গলের মাঝখানে অদ্ভুত 2টা বাড়ি আছে, একটা আপেল বাড়ি আর একটা আমের বাড়ি। আপেল বাড়িতে গেলে তুই তোর পরিমাণ মতো টাকা পয়সা পাবি, আর আমের বাড়িতে গেলে অনেক সোনা দানা আর টাকা পয়সা পাবি। আমের বাড়িতে এত সোনা দানা থাকবে যে আমের বাড়ি একেবারে জল জল করবে। তবে শোন, ওই আমের বাড়ি হলো শয়তান বাড়ি। সেখানে যদি তুই একবার যাস তবে আর ফিরতে পারবি না। আর আপেল বাড়ি হলো ভালো বাড়ি, সেখানে গেলে তোর কোনো বিপদ হবে না। তাই বলছি, আমের বাড়ির উজ্জ্বল সোনা দানার আলো দেখে লোভে পড়ে আবার যেন আমের বাড়িতে যাস না। এরপর তিথি বৃদ্ধার কথা মতো আপেল বাড়ি আর আমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর তিথি দক্ষিণের জঙ্গলের সেই জায়গায় পৌঁছে যায়। এখানে আপেল বাড়ি ও আমের বাড়ি ছিল। এরপর তিথি বৃদ্ধার কথা মতো আপেল বাড়িতে যায়, আর আপেল বাড়ির ভিতরে ঢুকে তো তিথি ভীষণ অবাক হয়। এ কি, সত্যি তো এই বাড়িটার ভিতরে বেশ কিছু টাকা আছে। এই টাকা দিয়ে তো ভালোভাবে আমি আমার মায়ের অপারেশন করাতে পারবো। এরপর তিথি আপেল বাড়ি থেকে টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। তারপর সেই টাকা নিয়ে তিথি হাসপাতালে যায় আর তার মায়ের অপারেশন করায়, আর তার মাও সুস্থ হয়ে যায়। দীপালির অপারেশনের টাকা দিয়েও তিথির কাছে বেশ কিছু টাকা ছিল। সেই টাকা দিয়ে তিথি একটা ব্যবসা শুরু করে, আর ব্যবসার অনেক লাভ হয়। এভাবে তিথির ভালোই উন্নতি হতে থাকে। আর তিথির এমন উন্নতির কথা তার মালকিন জানতে পারে। আর একদিন সে তিথির কাছে আসে। মারে, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। তোকে তাড়িয়ে দেওয়ার পর আমার ব্যবসার খুব লোকসান হয়, আর আমি সবকিছু হারিয়ে ফেলি। এখনো আমার অনেক টাকা দেনা হয়ে আছে রে, তুই আমাকে সাহায্য কর মা। মালকিনের এসব কথা শুনে তিথির মনে অনেক মায়া হয়, আর তিথি তার মালকিনকে আপেল বাড়ি আর আমের বাড়ির কথা বলে। মালকিন, সবই তো বললাম আপনাকে, সেখানে গেলে আপনার উপকার হবে, কিন্তু মালকিন, আপনি কিন্তু খবরদার আমের বাড়িতে যাবেন না, সেখানে গেলে আপনার বিপদ হতে পারে। তুই আমার অনেক বড় উপকার করলি রে মা, আমি নিশ্চয়ই আপেল বাড়ি আর আমের বাড়ির কাছে যাব সাহায্যের জন্য।
এরপর মালকিন তিথির কথা মতো সেই জঙ্গলে যায় আর ওই দুই বাড়ির কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তো মালকিন ভীষণ অবাক হয়ে যায়। আর আমের বাড়ির সোনাদানার লোভ দেখে মালকিনের এতটাই লোভ হয় যে সে তিথির কথা ভুলে যায় আর সোনাদানার লোভে পড়ে আপেল বাড়িতে না গিয়ে আমের বাড়ির ভেতরে যায়। আমের বাড়িতে ঢুকে তো মালকিন অবাক হয়ে যায়, কারণ আমের বাড়ির ভিতরে অনেক সোনাদানা ছিল। এসব সোনাদানা দেখে মালকিন বলে, আমি তিথির কথা শুনে যদি আপেল বাড়িতে যেতাম তাহলে হয়তো আমিও তো সোনাদানা টাকা পয়সা পেতাম না, কিন্তু আমি তো ভীষণ চালাক, তাই আমি বুদ্ধি খাটিয়ে এখানে এসেছি। আর তিথি তো খুব বোকা, তাই সে আপেল বাড়িতে গিয়েছিল। যাই হোক, তিথি ওর বোকামির জন্য খুব সামান্যই টাকা পয়সা পেয়েছে, কিন্তু আমি তো এখন আমের বাড়ির সব সোনাদানা আর টাকা পয়সা নিতে পারবো, আর এসব দিয়ে আমার দেনাও শোধ হয়ে যাবে আর আমি অনেক বড়লোক হয়ে যাব। এরপর মালকিন সোনাদানা ও টাকা পয়সা নিয়ে বাইরে বেরোতে ধরে, কিন্তু হঠাৎ করে আমের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর বাড়ি থেকে আওয়াজ আসতে থাকে, তুই যে বাড়ি থেকে আর যেতে পারবি না, এবারের সব সোনাদানা তোর, কিন্তু এসব নিয়ে তুই বাইরে যেতে পারবি না, এখন থেকে তোকে এই বাড়িতেই থাকতে হবে। এ কথা শুনে মালকিন সেখানে বসে কাঁদতে শুরু করে। মতিঝিল গ্রামে তিতির আর কোয়েল নামে দুই বোন বসবাস করত। তিতির আর কোয়েলের বাবা মা মারা গেছে প্রায় 7 বছর হয়ে গেছে। তারা দুই বোন সময় পেলে মাঝে মাঝে ঘুরতে আসতো। ঠিক সেইভাবে আজকেও তারা রূপসা নদীর তীরে ঘুরতে এসেছে। দিদি, এই দিদি, আমাকে ওই নদী থেকে কয়েকটা পদ্ম ফুল তুলে এনে দে তো। আমার যে ওই পদ্ম ফুলগুলো ভীষণ ভালো লাগছে রে। কি রে দিদি, হা করে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দে না এনে ওই পদ্ম ফুলগুলো। তুই একদম ঠিক কথা বলেছিস রে বোন, আজকে আমরা কিন্তু অনেক মজা করলাম বল। আর তুই কি না পদ্ম ফুল নিবি? দাঁড়া বোন, একটু অপেক্ষা কর, আমি নদী থেকে তোকে এক্ষুনি পদ্ম ফুল এনে দিচ্ছি। এসব কথা বলে তিতির কোয়েলের জন্য পদ্ম ফুল তুলতে নদীতে নামে। সে নদী থেকে পদ্ম ফুল তুলে হাতে নেয় আর সাথে সাথে তিতির একটা পদ্ম ফুলে পরিণত হয়। এরপর সে নদীতে ভাসতে থাকে, কিন্তু ছোট্ট কোয়েল এসবের কোনো কিছুই বুঝতে পারে না। দিদি, এই দিদি, তুই কোথায় গেলি রে? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দিদি, এই দিদি, আচ্ছা, আমার দিদি আবার নদীর জলে ডুবে গেল না তো? এবার আমি দিদিকে কি করে খুঁজে পাবো? দিদি, এই দিদি, তুই কোথায় গেলি রে? এসব কথা বলে কোয়েল কাঁদতে কাঁদতে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। কোয়েলের যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় সে একজন ভৈরবী মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর ভৈরবী মাও কোয়েলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরপর কোয়েল উঠে পড়ে, আর তখনই ভৈরবী মা বলে, সে কি রে বাছা, তোর কি হয়েছে? তুই ওভাবে ওখানে পড়েছিলি কেন? এরপর কোয়েল তিতিরের ব্যাপারে ভৈরবী মাকে সব কথা খুলে বলে। কি সাংঘাতিক কাণ্ড রে বাছা, তোর বোন তো ওই নদী থেকে পদ্মফুল তুলে মারাত্মক ভুল করেছে, কারণ ওই নদীটা যে একটা জাদুই নদী, আর নদীতে যে পদ্মফুলগুলো দেখছিস ওই সবই পদ্মমাতার সন্তান। তার জন্যই তো ওই নদীতে যদি কেউ নামে বা ওই পদ্মফুল তোলে, তাহলে যে পদ্মমাতা ভীষণ রেগে যায় আর তাকেও পদ্মফুল বানিয়ে দেয়, জানিস তো? এরপর সেই পদ্মফুলটাকে নদীর জলে ভাসিয়ে রাখে। বুঝতে পেরেছিস? এইসব আপনি কি বলছেন কি ভৈরবী মা? তাহলে কি আমার দিদিও পদ্ম ফুল হয়ে গেছে? আমার দিদি কিনা নদীতে পদ্ম ফুল হয়ে ভেসে আছে। তাহলে ওই পদ্ম ফুলগুলোর মধ্যে থেকে আমার দিদি কোনটা? আমি আমার দিদিকে দেখতে চাই। তুই একদম অস্থির হোস না বাছা, চল আমার সঙ্গে, আমি তোর দিদিকে দেখিয়ে দিচ্ছি। এরপর ভৈরবী মা কোয়েলকে নিয়ে রূপসা নদীর ঘাটে যায় আর একটা পদ্মর দিকে আঙুল তাক করিয়ে বলে, বাছা, ওই পদ্ম ফুলটাই হচ্ছে তোর দিদি। ভৈরবী মায়ের কথা শেষ হতে না হতে পদ্ম ফুলটা কথা বলে ওঠে, বোন, আমি তোর দিদি, তুই আমাকে চিনতে পারছিস না সোনা? এই দেখ, আমি তোর দিদি। দিদি, এই দিদি, আমি তোকে ছাড়া কি করে থাকবো রে দিদি বল? আমি তোকে ছাড়া একদম থাকতে পারবো না। আমার কাছে ফিরে আয়, নয়তো আমি তোর কাছে যাবো রে। এসব কথা বলে কোয়েল রূপসা নদীতে নামতে ধরে। ঠিক তখনই ভৈরবী মা কোয়েলকে আটকায়। এই বাছা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোকে আমি বললাম না এই নদীতে কেউ নামলে পদ্মমাতা তাকে পদ্মফুল বানিয়ে দেয়? তুইও কি তোর দিদির মতো পদ্মফুল হতে চাস নাকি বলতো? তুইও যদি পদ্মফুল হয়ে যাস, তবে তুই তোর দিদিকে কি করে রক্ষা করবি বলতো? তুই কি চাস না তোর দিদি এই পদ্মফুল থেকে মুক্ত হোক, আবারও আগের মতো মানুষ রূপে ফিরে আসুক?
হ্যাঁ ভৈরবী মা, আমি তো চাই। আর তাছাড়া আমি পদ্ম ফুল হতে চাই না, আমি যে চেষ্টা করে আমার দিদিকে মানুষ করে তুলতে চাই। কিন্তু ভৈরবী মা, আমি আমার দিদিকে কি করে বাঁচাবো? কি করেই বা আমার দিদি আগের রূপে ফিরে আসবে? দয়া করে আপনি বলুন না ভৈরবী মা, বলুন। বলছি বাছা, বলছি। তোর বোনকে মানুষ রূপে পরিণত করার জন্য শুধুমাত্র একটি উপায় আছে, আর সেটা হলো 7 রঙের আম। কে? 7 রঙের আম? এই 7 রঙের আম দিয়ে কি হবে তা কি ভৈরবী মা? অনেক কিছু হবে। এই 7 রঙের আমি যে পদ্মমাতার ভেতর থেকে রাক্ষসী রূপ পরিবর্তন করে পদ্মমাতাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। আসলে বাছা, পদ্মমাতা ছিলেন খুবই ভালো মনের মানুষ, কিন্তু পদ্মমাতা ভুল করে পৃথিবী ভ্রমণে এসে রাক্ষসীর ফেলে যাওয়া বিষ ফল খেয়ে নেয়, আর সেই বিষ ফল খাওয়ার পর থেকেই পদ্মমাতার ভেতর থেকে তার দয়ালু রূপটা হারিয়ে যায়, আর পদ্মমাতা রাক্ষসীর মতো আচরণ করতে শুরু করে। জানিস তো, তার উপর আবার কেউ যদি সামান্য একটু ভুল করে তাহলে পদ্মমাতা তাকে কঠিন শাস্তি দেন, যেমনটা সে তোর দিদিকে দিয়েছেন। দেখতেই তো পাচ্ছিস। তাই পদ্মমাতার এমন রাক্ষসী রূপটা পরিবর্তন করে তার ভেতরে দয়ালু রূপটা ফিরিয়ে আনতে হবে, তবেই তিনি তোর বোনকে মানুষ রূপে পরিবর্তন করে দেবেন রে। পদ্মমাতা ছাড়া যে তোর দিদিকে কেউ মানুষ রূপ দিতে পারবে না। তাই যে করেই হোক না কেন, তোকে ওই 7 আমের মধ্যে থেকে নীল রঙের আমটা নিয়ে আসতেই হবে। তারপর সেই নীল আমটা নিয়ে এসে পদ্মমাতাকে খাওয়াতেই হবে, তবেই যে পদ্মমাতার ভেতরের দয়ালু রূপটা সবার সামনে চলে আসবে। সেসব তো আমি বুঝলাম গো ভৈরবী মা, কিন্তু আমি ওই 7 রঙের আম এখন কোথায় পাবো বলো তো? শোন বাছা, এখান থেকে 200 ক্রোশ দক্ষিণে আছে 7 রঙের রাজ্য, আর সেই রাজ্যে আছে রাজমাতা, যার কাছে আছে মায়া আম গাছ, আর সেখানে আছে ওই 7 রঙের আম গাছ। সেখান থেকে তোকে বেছে বেছে নীল রঙের আমটাই নিয়ে আসতে হবে। এরপর কোয়েল হাঁটতে হাঁটতে 7 রঙের রাজ্যে গিয়ে পৌঁছায়। তারপর কোয়েল অনেক খোঁজাখুঁজি করার পরে রাজমাতার নিকট গিয়ে পৌঁছায়। এই, কে কে রে তুই? তুই আবার এখানে কেন এসেছিস? এখানে তো সাধারণ কোনো মানুষ আসে না, তবে তুই এখানে কেন এসেছিস? কোনো সাহায্য চাইতে বুঝি? আমাকে তুই খুলে বল বাচ্চা, তোর আবার কি এমন সমস্যা? এরপর কোয়েল রাজমাতাকে সব কথা খুলে বলে। সে রাজমাতার কাছেই ওই 7 রঙের আমের মধ্যে থেকে নীল আমটা চেয়ে বসে। কোয়েলের এমন হতাশা আর দিদির প্রতি কোয়েলের এমন ভালোবাসা দেখে রাজমাতা খুব খুশি হয়। এরপর রাজমাতা তার মায়া আম গাছ থেকে নীল রঙের আমটা কোয়েলকে দিয়ে দেয়। এরপর কোয়েল সে আমটা নিয়ে রূপসা নদীর তীরে ফিরে আসে। তারপর সে পদ্মমাতাকে ডাকতে থাকে। পদ্মমাতা, পদ্মমাতা, কোথায় কোথায় আপনি? দয়া করে আপনি প্রকট হন, আমাকে দেখা দিন। কোয়েলের ডাক শুনে পদ্মমাতা সেখানে প্রকট হয়। এই, কে রে তুই? তুই আমাকে এইভাবে ডাকছিস কেন? আর তাছাড়া তুই এভাবে নীলামটা নিয়ে হা করে দাঁড়িয়ে আছিস কেন বলতো? পদ্মমাতা, এই নিলামটা আপনাকে দেওয়ার জন্য রাক্ষসী মাতা এখানে পাঠিয়েছে, তাই রাক্ষসী মাতার আদেশ অনুযায়ী এই নিলামটা আপনি গ্রহণ করুন পদ্মমাতা। রাক্ষসী মাতার কথা শুনে কোনো কিছু না ভেবে পদ্মমাতা সে নীল আমটা খেয়ে নেয়। পদ্মমাতা যেই না সে নীল আমটা খেয়েছে, অমনি তার ভেতরে রাক্ষসী রূপটা চলে গিয়ে দয়ালু রূপ ফিরে এসেছে। কে রে মা তুই? তুই আবার এখানে কি করছিস বলতো? এরপর কোয়েল পদ্মমাতাকে তার রাক্ষসী রূপের বর্ণনা দেয়। যদিও বা আমি আমার অতীত সবকিছু ভুলে গিয়েছি, তবুও কেন জানি না মনে হচ্ছে আমি তোর দিদির সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তবে তুই কোনো চিন্তা করিস না বাছা, আমি এক্ষুনি তোর দিদিকে মানুষ রূপে ফিরিয়ে দিচ্ছি। এসব কথা বলে পদ্মমাতা জাদু করে তিতিরকে পদ্ম থেকে মানুষ রূপে ফিরিয়ে দেয়। এরপর পদ্মমাতা খুশি হয়ে কোয়েলকে কিছু স্বর্ণমুদ্রা দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে কোয়েল তার দিদিকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারা 2 বোন স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে।